এই যে আমরা বলি না, আমরা যদি ফিউচার থেকে পাস্টে যেতে পারতাম তাহলে হয়তো অনেক ভুল করতাম না, বা ভুল হওয়ার আগেই সেটা শুধরে নিতাম, ফিউচারে যেন সেই ভুলের জন্য আমরা আফসোস না করি। এরকম কি সত্যি হয়? হয়, আমাদের এই গল্পে তাই হয়েছে। গল্পটা একটু প্রথমে কনফিউজিং হতে পারে, তাই সব প্রশ্নের উত্তর পেতে পুরো ভিডিও দেখতে হবে। তো আমি শুরু করি, তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা এমইউ কমিউনিকেশন কোম্পানির প্রেসিডেন্ট জিকিকে দেখি। জিকি ছিল পাক্কা প্লেবয় টাইপের, বড় লোকের বিগড়ে যাওয়া ছেলে আর কি। ক্লাব, বার, মেয়ে বন্ধু এসব নিয়ে পড়ে থাকতো। এরপর আমরা আমাদের গল্পের নায়িকা জিয়াকে দেখি। জিকির অ্যাসিস্ট্যান্ট ছিল জিয়া। দেখতে পারি জিকি রাত 2টায় জিয়াকে কল করে বলে, পারে তাড়াতাড়ি আসো, এসে বারের বিল বে করো। জিয়া এতে অনেক বিরক্ত হয়, সে তাড়াহুড়ো করে পারে আসে, বলে পৃথিবীতে যদি জেলে থাকার মতো কোনো শাস্তি হয় তাহলে সেটা হলো জিকির অ্যাসিস্ট্যান্ট হওয়া। এরপর সে বারে আসে আর বারের ম্যানেজার তাকে বিলের কাগজ দেয়, কিন্তু জিয়া দেখে ম্যানেজার এমন একটি ওয়াইনের প্রাইস উল্লেখ করেছে যেটা এই বারে নেই, কারণ গতদিনই জিকি ওয়াইনের লিমিটেড এডিশন শেষ করেছে। তাই সে ম্যানেজারকে সঠিক বিল পে করে। এরপর সে জিকির কাছে আসে আর এসে দেখে জিকি তার মতোই বড় লোকের বিগড়ে যাওয়া ছেলেদের সাথে গেম খেলে বেট করতেছে কে কতটা ড্রিঙ্ক করতে পারে। জিয়া জিকিকে বলে, বিল পে হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। কিন্তু জিকি বলে, তুমি আসার সাথে সাথে আমি গেমে হেরে গেছি, তোমার জন্যই এমন হলো, তাই তোমার এখন যাওয়া হবে না। জিয়া এবার বিরক্ত হয়ে বলে, গেমে হেরে গেছো তাতে কি হয়েছে? জিকি বলে, এখানে সব ওয়াইন এখন আমাকে খেতে হবে, কারণ আমি গেমে হেরে গেছি। জিয়া বলে, ঠিক আছে, তোমার হয়ে আমি খাচ্ছি। এরপর সে ওয়াইন ড্রিঙ্ক করতে ধরে, কিন্তু তার রাইভাল প্লেয়ার জিকিকে বলে, তুমি অনেক কাপুরুষ, তুমি জানো এত সুন্দর রেসিডেন্টকে এরকম বিরক্ত করছো। এরপর ছেলেটি জিয়ার হাত থেকে ওয়াইন নিয়ে ড্রিঙ্ক করে। কি এবার রেখে যায়, বলে, ড্রিঙ্ক করবে আমার সাথে তাই না? এত শখ, ঠিক আছে চলো আমার সাথে। এরপর সে ওয়াইনের বোতল নিয়ে ছেলেটিকে নিয়ে ওয়াশরুমে যায়। অবস্থা খারাপ দেখে জিয়া সবাইকে বলে, পার্টি আর শেষ, তোমরা চলে যাও। জিয়ার কথা শুনে সবাই চলে যায়। এদিকে দেখতে পারি জিকি ওয়াশরুমের দরজা বন্ধ করে এমন অভিনয় করছিল আর চিৎকার করছিল যে সে অনেক ড্রিঙ্ক করছে আর মাতাল হয়ে গেছে। জিয়া তাকে বের হতে বলে এত ড্রিঙ্ক করো না, কাল মিটিং আছে। আর আমরা দেখতে পারি জিকের রাইভাল প্লেয়ার তো আগেই ওয়াইন ড্রিঙ্ক করে মাতাল হয়ে গেছে। এদিকে দেখতে পারি বারের ম্যানেজমেন্ট টিম দেখে বারে কেউ নেই, তারা ভাবে বারে হয়তো কোনো সমস্যা হয়েছে, তাই সলভ করার জন্য বের হয়। কিন্তু আমরা দেখতে পারি তারা বের হওয়ার পরই একটা মেয়ে তাদের ল্যাপটপ থেকে আজকে সিসিটিভি ফুটেজ তার পেন ড্রাইভে শেয়ার করে নেয়। এদিকে জিকি দরজা খুলছে না দেখে জিয়া একটা শোপিস দিয়ে দরজা ভাঙতে যায়, কিন্তু তার আগেই জিকি তাকে ধরে নেয় আর হাসি আর বলে, তুমি পুরুষের ওয়াশরুমে কি করছো? এরপর জিকি মাতাল হওয়ার ভান করে জিয়ার কাঁধে হাত দিয়ে বলে, বাসা নিয়ে যাও আমাকে। জিয়া এরপর তাকে বাসা নিয়ে আসে। জিকি জিয়ার সামনে অনেক অলস হয়ে থাকতো, যার কারণে জিয়া ভাবে জিকি তো ড্রিঙ্ক করেছে, সকালে যদি ঘুম না ভাঙে, এই জন্য সে সেদিন জিকির বাসায় থাকার সিদ্ধান্ত নেয়, কারণ আগামীকাল জিকির ইম্পর্টেন্ট মিটিং আছে। এদিকে আমরা জিকিকে দেখি সে একটুও মাতাল ছিল না, আর আমরা দেখতে পারি সেই বাড়ির মেয়েটি সিসিটিভি ফুটেজ তাকে সেন্ড করে। বুঝতে পারি সেই মেয়েটি তার ফ্রেন্ড ছিল, নাম হলো নিংনিং। জিকি সিসিটিভি ফুটেজে দেখে গেমের সময় তার ম্যানেজার মিস্টার লি তাকে খাওয়ানোর জন্য ওয়াইনে কিছু একটা মিশিয়েছিল, কিন্তু তখনই জিয়ার সাথে সে খেতে পারেনি। জিয়া খাওয়ার সময় তার রাইভাল প্লেয়ার খাওয়ার জন্য, যার কারণে রাইভাল প্লেয়ার এক গ্লাস ওয়াইন খেয়েই মাতাল হয়ে গেছিল। জিকি বুঝতে পারে এটা তার আঙ্কেল জোয়ের কাজ, কারণ তার আঙ্কেল তার প্রপার্টি দখল করতে চায়। সে বুঝতে পারে মিস্টার লি তার হয়ে কাজ করছে। এর পরের সিনে দেখতে পারি সকাল হয়, জিকি জেগেই ছিল। জিয়া তার দরজায় নক করে অফিসে যাওয়ার জন্য, কিন্তু জিকে ঘুমানোর ভান করে থাকে। জিয়া তাকে অনেকক্ষণ ডাকলে সে রুম থেকে বের হয়। জিয়া তাকে তাড়াতাড়ি রেডি হতে বলে, জিকে রেডি হয়, কিন্তু সে জিয়াকে বলে, গাড়ি তুমি ড্রাইভ করো, তোমার গাড়িতে যাবো আজ। জিয়া এটা শুনে বিরক্ত হয় আর ভাবে, কি অলস লোক রে বাবা, গাড়িটা চালাতেও অলসতা করে। এরপর তারা অফিসে আসে, কিন্তু অফিসে এসেও জিকি সব মেয়ের সাথে ফ্লার্ট করতে থাকে। আসলে সে জিয়াকে এসব করে চালাতো, জিয়ার সামনে নিজেকে প্লে বয় আর অলস প্রমাণ করত, কিন্তু আসলে সে জিয়াকে পছন্দ করত। সে তার অফিস রুম থেকে বাইরে সবসময় জিয়াকে মুগ্ধ হয়ে দেখত জিয়া কখন কি করছে, কিন্তু সে হঠাৎই জিয়াকে তার ডেস্কে দেখতে পায় না। সে ডেস্কে না দেখতে পেয়ে জিকি তার আরেক এমপ্লয়ি চেনচেনকে বলে, জিয়া কোথায়? চেনচেন বলে, জিয়া এখনই বের হয়ে গেল, সে আজ তাড়াতাড়ি বাসা যাবে, ছুটি নিয়েছে, আপনাকে ছুটির অ্যাপ্লিকেশন দিয়েছে, আপনি কি দেখেননি?
সে বাসা যাবে কারণ তার আজকে ব্লাইন্ড ডেট আছে। এটা শুনে জিকি তাড়াহুড়ো করে বাইরে আসে আর সে দেখে জিয়া চলে যাচ্ছে। সে জিয়াকে আটকায় আর সে গাড়িতে ওঠে। জিয়া জিজ্ঞেস করে তুমি উঠলে কেন? জিকি বলে সকালে তুমি আমাকে অফিস নিয়ে এসেছো, তাই আমি এখন তোমাকে ড্রাইভ করে বাসা নিয়ে যাব। জিয়া আর কি করবে, সে তো জানে জিকি কেমন জেদি টাইপ ছেলে। আর যতই হোক জিকি তো তার বস, তাই সে মুখের ওপর কিছু বলতে পারে না। সে এক প্রকার বাধ্য হয়ে বলে ঠিক আছে আমাকে নিয়ে যাও। এরপর সে গাড়িতে ওঠে। জিকি ড্রাইভ করে, কিন্তু যখন জিয়া তার লোকেশনে এসে গাড়ি থামাতে বলে জিকি গাড়ি থামাতে পারে না, কারণ ব্রেক কাজ করছিল না। তখনই তার মাথায় বুদ্ধি আসে। সে জিয়াকে বলে ম্যাপে ফাঁকা রাস্তা কোন দিকে সেটা বলো। জিয়া ম্যাপে ফাঁকা রাস্তা দেখে জিকিকে ডিটেকশন দেয়। জিকি সেই অনুযায়ী একটা ফাঁকা জায়গায় এনে ব্রেক ছেড়ে দেয়। দেখতে পারি সেই রাস্তাটা ব্লক ছিল আর তাদের গাড়ি গাছের সাথে লেগে অ্যাক্সিডেন্ট করে। দেখতে পারি জিয়ার ক্ষতি যেন না হয়, এজন্য জিকি জিয়াকে জড়িয়ে ধরে যেন জিয়ার কিছু হওয়ার আগে তার হয়। সব বিপদ তার কাছে এসে পড়ে, কিন্তু তারা দুজনই এই যাত্রায় বেঁচে যায়, কারো কোনো ক্ষতি হয় না। জিকি বুঝতে পারে এটা তার আঙ্কেল জো ইচ্ছে করেই করেছে জিয়াকে মারার জন্য, কারণ জিয়া থাকার কারণে আঙ্কেল জো জিকির কোনো ক্ষতি করতে পারছে না। কিন্তু জিকি এসবের ব্যাপারে জিয়াকে কিছুই বলে না। সে জিয়াকে বাসায় পৌঁছিয়ে দেয়। জিয়া বাসায় এসে দেখে অ্যাক্সিডেন্টের কারণে তার ফোন নষ্ট হয়ে গেছে। এজন্য সে একটা ফোন বের করে বলে নতুন ফোন না কেনা পর্যন্ত এটাই না হয় ইউজ করি। আমার ভিউয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই ফোনের কিন্তু একটা রহস্য আছে, সেটা তোমরা সামনেই জানতে পারবে। এবার গল্পেই আসি। জিয়া এরপর ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে যখন তার ঘুম ভাঙে সে দেখে জিকি তাকে তার চাকরি থেকে বরখাস্ত করেছে। তার কাছে বরখাস্তের মেল পাঠিয়েছে। সে এটা দেখে জিকির কাছে যায়, জিজ্ঞেস করে কেন তাকে বরখাস্ত করা হলো। জিকি রেগে বলে কারণ তুমি আমাকে সবসময় কন্ট্রোল করার চেষ্টা করো, আমি কোনটা করব কোনটা করব না। আর দেখলে না গতকাল তোমার জন্য আমি মরতে মরতেও বেঁচে গেছি। জিকির মুখে এসব শুনে জিয়ার অনেক রাগ হয়। রাগ হওয়ারই তো কথা, যার কথা মতো সে সব সহ্য করে, ভালো চায়, হার্ডওয়ার্ক করে, সেই জিকি আজ থেকে বিনা দোষে বরখাস্ত করেছে। তাই সেও রাগ করে বলে তোমার মতো বসকে যে আমি এতদিন সহ্য করে চাকরি করেছি এটা তোমার ভাগ্য, বুঝলে? ভেবেছিলাম তুমি অলস হলেও মানুষ ভালো, কিন্তু না, আমার ধারণা ভুল। ঠিক আছে, করবো না তোমার আন্ডারে চাকরি। এটা বলে সে চলে যেতে ধরে, কিন্তু তখনই সে মাথা ঘুরে পড়ে যায়। জিকি প্রথমে ভাবে জিয়া হয়তো অ্যাক্টিং করছে, কিন্তু পরে বুঝতে পারে সে সত্যি সত্যি সেন্সলেস হয়ে গেছে। তাই সে তার কোম্পানির কাছের হসপিটালে নিয়ে আসে। সেখানে জিকির ক্লোজ ফ্রেন্ড লিন ডাক্তার ছিল। জিকি লিনকে সব ঘটনা খুলে বলে আর বলে যে করেই হোক জিয়াকে হসপিটালে কোনো অজুহাতে আটকে রাখো, কারণ বোর্ড মিটিং না হওয়া পর্যন্ত জো তার ক্ষতি করতে পারে। লিন বলে ঠিক বলেছো, কারণ জো তোমার কিছু করতে পারবে না এখন, কারণ সে যদি তোমাকে মেরে ফেলে তোমার বাবার উল অনুযায়ী সব প্রপার্টি ডোনেট করা হবে, তাই প্রপার্টি ট্রান্সফার না করা পর্যন্ত সে তোমার কোনোই ক্ষতি করবে না। ঠিক আছে, আমি জিয়াকে যে কোনো উপায়ে এখানে আটকে রাখবো। এরপর আমরা দেখতে পারি যেই ভাবা সেই কাজ। লিন জিয়াকে ফেক ক্যান্সারের রিপোর্ট দেখিয়ে বলে জিয়ার ক্যান্সার হয়েছে। জিয়া তো এটা দেখে অনেক ভেঙে পড়ে, কারণ ক্যান্সারের ট্রিটমেন্ট করার মতো তার কাছে টাকা নেই, আর তার তো চাকরিও নেই। এটা ভেবে সে অনেক কান্না করে, আর তখনই তাকে একটা আননোন নাম্বার থেকে কল করে আর বলে জিয়া শোনো, তুমি 31শে ডিসেম্বর হোটেল লেকে যাবে না, সেখানে গেলেই তোমার মৃত্যু হবে। জিয়া তো এটা শুনে রাগ করে চিৎকার করে, বলে আমি পাচ্ছি না, আমার জ্বালায় আমার ক্যান্সার হয়েছে, টাকা নেই, আর কে তুমি, এ সময় মজা নিচ্ছ? তখনই কল কেটে যায়। এরপর জিয়া টাকার জন্য জিকিকে বাড়ি খুঁজতে আসে। সে দেখে জিকি সেখানে ফুর্তি করছে। জিয়া জিকির কাছে আকুতি মিনতি করে টাকা চায় ট্রিটমেন্ট করার জন্য, কিন্তু জিকি তাকে নানা রকম ভাবে সবার সামনে টাকা চাওয়ার জন্য অপমান করতে থাকে। আর একটা ওয়াইনের বোতল দিয়ে বলে এই ওয়াইনটা খাও, টাকা দিব। জিয়া ওয়াইন খায়, কিন্তু তারপরও জিকি তাকে টাকা দেয় না, উল্টো হাসতে থাকে। জিয়ার এরকম অবস্থা দেখে বাড়ির সবাই হাসতে থাকে। জিয়া জিকির এরকম কাজের জন্য অনেক অপমান বোধ করে আর জিকিকে থাপ্পড় দেয় আর বলে 2 বছর থেকে তোমার চাকরি করেছি, তার প্রতিদান তুমি এসব দিচ্ছ? আমি বলে দিলাম তোমার কোনো দিন ভালো হবে না। এটা বলে সে অসহায়ের মতো চলে যায়। কিন্তু আমরা দেখতে পারি জিকি তো ডোন্ট কেয়ার ভাব নেয়, যেন জিয়ার থাপ্পড় তার গায়ে লাগেনি। সে বাড়ির একটা মেয়েকে বলে চলো লং ড্রাইভে যাই। আসলে তার প্লে বয় কর্মকাণ্ড ছিল তার আঙ্কেল জোকে দেখানোর জন্য, যেন আঙ্কেল বুঝতে পারে জিকি একটা বখাটে ছেলে, তার প্রপার্টি সহজে ট্রান্সফার করা যাবে, সে দখল নিতে পারবে। আর তাই হয়।
দেখতে পারি জিকির ম্যানেজার মিস্টার লি জোকে কল করে সব বলে। জো বলে জিকির পিছু নাও, দেখো সে সত্যি সত্যি এরকম বিহেভিয়ার করেছে নাকি আমাকে দেখানোর জন্য করেছে। এরপর মিস্টার লি জিকির গাড়ি ফলো করতে থাকে। জিকি এটা বুঝতে পারে আর এবার সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে তার গাড়ি থামায় আর মিস্টার লিকেও গাড়ি থেকেও নামতে বলে। মিস্টার লি গাড়ি থেকে নামে। মিস্টার লি গাড়ি থেকে নামতেই জিকি তাকে মারতে থাকে। মানে হলো জো এর ডিরেকশন নিয়ে মিস্টার লি জিকিকে ফলো করছিল। জিকি ফোন নিয়ে বলে, কি ব্যাপার, তুমি আমার পিছনে লোক লাগিয়েছো? জো বলে, ঠিকই বুঝেছি, তুমি অনেক চালাক। আমার সামনে যেরকম বোকা সাজো সেরকম তুমি না, তোমার ডাবল পার্সোনালিটি আছে। তবে শুনে রাখো, তোমার বাবার অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়নি। জিকি বলে, এর মানে তুমি আমার বাবার মৃত্যুর পিছনে আছো, তাই না? জো এর উত্তর দেয় না, উল্টো বলে, জানতে চাও? তাহলে ঠিক আছে, কাল তোমার জন্য ডেলিন ক্লাবে ওয়েট করব, তুমি এসো সেখানে। এটা বলে সে ফোন কেটে দেয়। এরপর জো তার ম্যানেজারকে বলে, আমার প্ল্যান মাফিক কাজ করো। কাল জিকি ডেলিন ক্লাবে এসে জোর করে সব প্রপার্টি ট্রান্সফার করে নিবে। এরপর আমরা পরদিনের সিন দেখতে পারি জিয়াকে আবার সেই আননোন নাম্বার থেকে কল করে। জিয়া কল রিসিভ করে আবার রাগ দেখায়, কিন্তু আননোন নাম্বার তাকে বলে, তুমি অসুস্থ নাও, জিকি জো থেকে বাঁচার জন্য তোমার সাথে এরকম করছে। আজ রাতে সে ডেলিন ক্লাবে থাকবে। জিয়ার এবার সন্দেহ হয় তার কি সত্যি ক্যান্সার হয়েছে কি হয়নি, কারণ তাকে ক্যান্সারের কোনো এখন পর্যন্ত ট্রিটমেন্ট দেওয়া হয়নি। এরপর সে একাই হসপিটালে নিজের টেস্ট করে আর দেখে সত্যি তার কিছু হয়নি। এরপর সে লিনকে গিয়ে রাগ দেখায় লিন কেন তাকে ফেক রিপোর্ট দেখেছে। লিন কোনো উপায় না পেয়ে সব সত্যি কথা বলে। এরপর জিয়া বাসায় আসে আর ভাবে, কি ব্যাপার, ওই লোক কিভাবে জানলো আমি সুস্থ, আর আজ ডেলিন ক্লাবে কি হবে, আমাকে জানতে হবে। এটা ভেবে সে ডেলিন ক্লাবের উদ্দেশ্যে বের হয়। এদিকে দেখতে পারি জিকি ডেলিন ক্লাবে এসেছে। তাকে জো এর ম্যানেজার নানা রকম ভাবে ব্ল্যাকমেল করতে থাকে। বলে, তোমার বাবার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল না, ভালো সম্পর্ক না থাকার কারণে তুমি তোমার বাবাকে মেরেছো, এটা সবাইকে বলে তোমাকে ফাঁসিয়ে দিব, তাই তোমার প্রপার্টি ট্রান্সফার করো। জিকি রাজি হয় না, যার ফলে তারা জোয়ের কথা মতো লোক দিয়ে তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে ওঠায়। সেই সময় সেখানে জিয়া এসে পৌঁছায় আর সে জিকির এরকম অবস্থা দেখে দৌড়ে গিয়ে সব লোকের চোখে সেফটি কিট স্প্রে করে আর জিকিকে নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু লোকগুলো আবার তাদের মারতে আসে। জিকি এবার তার আসল রূপ দেখিয়ে দেয়, সে সবার সাথে ফাইট করতে থাকে। আর তখন সেখানে নিংনিং এসে বলে, জিকি তুমি চলে যাও, আমি তাদের দেখছি। জিকি জিয়ার হাত ধরে দৌড়ে সেখান থেকে নিংনিং এর বাইক নিয়ে পালিয়ে যায়, কিন্তু রাস্তায় জোয়ের ম্যানেজার গাড়ি এসে তাদের আটকে দেয়। জিয়া তো তাকে দেখে আরো ভয় পেয়ে যায়, কিন্তু দেখতে পারি জিকি আর ম্যানেজার দুজনই এক টিমের লোক। ম্যানেজার শুরু থেকেই জিকির পক্ষে ছিল, কিন্তু সে অভিনয় করতো জোয়ের সামনে জিকির বিরুদ্ধে যাওয়ার। ম্যানেজার বলে, তুমি ঠিক আছো? জিকি বলে, হ্যাঁ ঠিক আছি, কাল মিটিং এ দেখা হবে। এরপর জিকি জিয়াকে তার বাসায় নিয়ে আসে। জিয়া তো জিকির এরকম ডাবল পার্সোনালিটি দেখে অনেক শকড হয়ে যায়, কারণ যাকে সে বোকা অলস ভাবতো সে একদমই অন্যরকম, যেটা সে জানতোই না। এরপর জিকি তাকে সব কথা বলে জোয়ের থেকে বাঁচানোর জন্যই সে জিয়ার সাথে এরকম বিহেভিয়ার করেছে। একই সাথে সে সবকিছুর জন্য জিয়ার কাছে ক্ষমা চায়। জিয়া তাকে ক্ষমা করে দেয়। এরপর আমরা দেখতে পারি পরদিন বোর্ড মিটিং শুরু হয়। সেখানে সব স্টাফকে ছো বলে, জিকি আমার নামে নিজ ইচ্ছেই তার সব প্রপার্টি ট্রান্সফার করে দিয়েছে। আসলে জো তো আর জানতো না জিকির সিগনেচার নকল ছিল। জিকি তো গতকাল সিগনেচারই দেয়নি। আর তখন সেখানে জিকি জিয়া নিংনিং এসে সবাইকে সেই ভিডিও দেখায়, যেটা ডেলিন ক্লাবে জোয়ের কথা মতো ম্যানেজার তাকে ব্ল্যাকমেল করেছিল। একই সাথে জো যে এতদিন থেকে নানা রকম ভাবে তার টাকা সরিয়ে রাখতো এটাও প্রুফ দেয়। জো তো এসব থেকে উত্তেজিত হয়, কারণ তার ম্যানেজার সহ তার সাথে চিট করছে দেখে। সে উত্তেজিত বলে, জিকি তোকে আমার আগেই মারা উচিত ছিল, তবে আমি তোকে দেখে নিব। জিকি বলে, তুমি আমার বাবাকে মেরেছো তাই না? জো বলে, আমি তোর বাবাকে মেরেছি কি মারিনি এটা পরেই বুঝতে পারবি। জিকি বলে, তুমি কি বলতে চাও? জো বলে, তুই কি ভেবেছিস আমাকে পুলিশে দিয়ে তুই শান্তিতে থাকবি? তবে মনে রেখিস একদিন তুই সব হারাবি। এরপর আমরা দেখতে পারি জোকে পুলিশ নিয়ে যায়। এরপর জিকি নিংনিংকে তার অফিসে চাকরি দেয়, একই সাথে জিয়াকে তার কোম্পানির ডিরেক্টর বানায়। তবে সে সময় জিকিকে পুলিশ কল করে বলে,
জো পুলিশের হাত থেকে পালিয়েছে। এটা শুনে সে আরো ভয় পেয়ে যায়, কারণ জো জিয়ার আগে একবার ক্ষতি করেছে, আবার যদি কিছু করে তবে নিংনিং বলে তুমি চিন্তা করো না, আমি ওকে চোখে চোখে দেখে রাখবো। এরপর দেখি জিয়া তার বাসায় আসে, আর তার বাসার পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানের মালিক ম্যাডাম সানের সাথে তার ভালোই সম্পর্ক ছিল। সে দেখে ম্যাডাম সান আজ অনেক খুশি। জিয়া খুশির কারণ জানতে চাইলে ম্যাডাম সান বলে আজ আমার ডেলিভারি হবে, অনেক তাড়াতাড়ি তুমি একটা ভাগ্নে পাবে, তুমি থাকো, আমাকে হসপিটালে যেতে হবে। এটা বলে সে চলে যায়, কিন্তু তখনই জিয়াকে আবার আন্নার নাম্বার থেকে কল করে। জিয়া কল রিসিভ করে বলে তুমি কে বলো তো, এত কিছু জানোই বা কিভাবে? আর আমরা দেখতে পারি ফোনের ওপাশ থেকে এটা আর কেউ ছিল না, এটা জিকি ছিল। জিকি বলে তুমি জানতে চাও আমি কে? দাঁড়াও, ম্যাডাম সান তোমার সাথে কথা বলবে। দেখতে পারি জিকির সাথে ম্যাডাম সান ও তার ছেলেও ছিল। জিকির পাশ থেকে ম্যাডাম সানের ভয়েস শুনতে পারে। জিয়া ভাবে ম্যাডাম সান তো তার কাছ থেকে একটু আগে কথা বলে গেল, আর তার বাচ্চাই বা আসলো এখন কিভাবে? জিয়া বলে বাই চান্স তুমি কি অন্য টাইম লাইনে আসো? জিকি বলে ঠিক ঠিক ধরেছো তুমি, আমি 2025-এ আসি আর তুমি 2024-এ আসো। তোমার এই ফোন দিয়ে আলাদা টাইম লাইনে কথা বলা যায়, তবে এটা দিনে শুধু একবারই হয়, ঠিক দুপুর 12টায়। জিয়া বলে এরকম আবার হয় নাকি, এটা কিভাবে হতে পারে? জিকি বলে তুমি যদি এতদিনে আমাকে একটুও বিশ্বাস করে থাকো, তুমি প্লিজ জিকের পাশে থেকো। আর তখনই ফোন কেটে দেয়। জিয়া কল দিলেও ফোন সুইচ অফ দেখায়। এখন আমার ভিউয়াররা হয়তো বলতে পারে জিয়া কেন বুঝতে পারলো না আননোন নম্বরের লোকটি জিকি, আর 2025-এর জিকি কেনই বা তাকে ফোন করেছে। এই কারণগুলোর অনেক কাহিনী আছে, সেটা তোমরা সামনেই জানতে পারবে। এরপর থেকে আমরা দেখতে পারি 2025-এর জিকির কথা মতো জিয়া সব সময় জিকির সাথে থাকে। জিকি এতে অনেক এনজয় করে। জিকির অনেকগুলো হবি ছিল যেগুলো সে জিয়ার সাথে করে। জিয়াকে সে সব সময় বিরক্ত করে। জিয়াকে রেগে থাকতে দেখলে সে অনেক মজাই পায়। দেখতে পারি জিয়া জিকিকে নিয়ে একটা তোতা পাখি কেনে। পাখি কেনা হলে জিয়া জিকির কাছে ছুটি নেয়, কারণ এর আগে অ্যাক্সিডেন্টের কারণে সে ব্লাইন্ড ডেটে যেতে পারেনি, তাই আসছে তার ব্লাইন্ডেড পার্টনারের সাথে দেখা করবে। এসব শুনে জিকি তাকে ছুটি দেয়, কিন্তু আমরা দেখতে পারি জিকি তাকে ফলো করছে। সে দেখে জিয়া জিকির কোম্পানির পিসেন নামের এমপ্লয়ির সাথে ব্লাইন্ড ডেটে এসেছে, কিন্তু আমরা দেখতে পারি জিয়া পিসেনকে বলে আমার নেইবার তোমার সাথে ব্লাইন্ড ডেটের ব্যবস্থা করেছে, তবে আমার এখন বিয়ে করার ইচ্ছা নেই, তাই কারোর সাথে রিলেশনে জড়াতে পারবো না। পিসেনও বলে আসলে আমি একজনকে পছন্দ করি, আমার ফ্যামিলির চাপে আমি ব্লাইন্ড ডেটে এসেছি, কারণ আমার ফ্যামিলি তাকে মানবে না। কিন্তু আমরা এদিকে দেখতে পারি জিকি তো হিংসায় জ্বলে পড়ে সার্কার হয়, কারণ সেভাবে তারা হয়তো প্রেমালাপ করছে। সে তার কেনা তোতা পাখিটা তার সাথে এনেছিল। ওয়েটার এসে জিকিকে রেস্টুরেন্ট থেকে চলে যেতে বলে, কারণ রেস্টুরেন্টে পাখি আনা এলাও ছিল না। জিকি এটা শুনে রেস্টুরেন্ট থেকে বের হয়। জিয়া দেখে জিকি এখানেও তার পিছু পিছু এসেছে। জিকির এমন বাচ্চামি দেখে তো সে মনে মনে হাসতে থাকে। এরপর জিকি তার বাসায় আসে, এসে একটা স্কুল ব্যাগ দেখে, আর আমরা দেখতে পারি সেখানে জিয়ার নাম লেখা ছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখি 2011 সালে জিয়া জিকির সাথে থাকতো। জিয়া জানতো জিকি মিস্টার হ্যাংয়ের ছেলে। বুঝতে পারি জিকি জিয়ার বাসার উপরতলায় থাকতো। কোনো একটা কারণে জিয়া জিকির সাথে থাকতো। আচ্ছা, জিয়ার সাথে জিকির আগে কিরকম সম্পর্ক ছিল, সে কেন জিকিকে ভাই বলে ডাকতো, এটা কিন্তু আমরা জানি না, তবে এটা তোমরা সামনেই জানতে পারবে। ভিডিও দেখতে থাকো, টুইস্ট আছে অনেক। এর পরের সিনে আমরা দেখতে পারি জিকি কোম্পানির অফিসিয়াল মালিক হয়েছে, এটা নিউজে প্রচার করে, কিন্তু এর কারণে জিকির প্লে বয় লাইফস্টাইল নিয়ে নানা রকম গুজব আর্টিকেল বের হয়। জিয়া জিকিকে এজন্য রাগ দেখায়, বলে তোমার এরকম লাইফস্টাইলের কারণে আজ সব গুজব ছড়াচ্ছে, যাও তাদের সাথে দেখা করে সব ঠিক করো। জিকি বলে ঠিক আছে, কিন্তু তুমিও সেখানে থাকবে। দেখতে পারি জিয়ার কথা শুনে জিকি তার গার্লফ্রেন্ডদের সাথে দেখা করে, আর সে তাদের বলে জিয়া আসলে সব সত্যি কথা বলবে, বলবে যে তোমাদের সাথে আমার কিছু হয়নি, সব লোক দেখানো ছিল। মেয়েগুলো বলে ঠিক আছে, আর তখনই একটা সেখানে মেয়ে আসে, তার নাম ছিল শিলিন। শিলিন ছিল জিকির বাবা মিস্টার হ্যাং এর বন্ধুর মেয়ে। একই সাথে শিলিং ফেমাস বেহালা পদকও ছিল। শিলিন মেয়েগুলোকে টাকা দেয় আর বলে চলে যাও এখান থেকে, জিকিকে আর ডিস্টার্ব করবে না। মেয়েগুলো চলে যায়। এরপর সে জিকিকে বলে কি ব্যাপার, 2 বছর পর দেশে আসলাম, তুমি আমার সাথে একবারও দেখা করলে না। আজ আমরা বাবা সহ একসাথে ডিনার করব। আজ তোমাকে বাবার সাথে অফিসিয়ালি আমার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিব।
কিন্তু জিকি বলে আমি তো তোমাকে আগেই বলেছি আমি তোমাকে পছন্দ করি না, তুমি আমার টাইপের নাও। শিলিন বলে তুমি আমাকে শুনে শিলিন বলে তুমি আমাকে পছন্দ করো বা না করো, কিন্তু আমি তো তোমাকে করি, এতেই আমার হবে। তবে একদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেটার আর কেউ নেই। আর তখন সেখানে জিয়া আসে। জিয়া এসে জিকির সাথে তার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করে। শিলিন বলে এর আগে মেয়েগুলোকে তাড়ালাম, তুমিও তার মতো নাকি? জিকি বলে সে আমার কোম্পানির ডিরেক্টর, দুদিন আমি পার্সোনাল কারণে প্রকাশ করিনি, কিন্তু আমরা অনেক আগে থেকে ডেট করছি, সে আমার গার্লফ্রেন্ড। শিলিন বলে ও আচ্ছা। এরপর সে জিকিকে বলে আমার আসার জন্য বাবা ওয়েলকাম পার্টি করবে, তোমরা আসবে কিন্তু। জিকি বলে ঠিক আছে। এরপর তারা চলে যায়। জিয়া বাইরে এসে বলে এখন কি করব, তার থেকে তোমাকে বাঁচানোর জন্য তাকেই তো আমি বলেই দিলাম যে আমি তোমার গার্লফ্রেন্ড, কিন্তু এখন কি হবে? জিকি বলে কি আর হবে, তার পার্টিতে যেতে হবে। এরপর আমরা দেখতে পারি তারা শিলিনের হোটেল লেকে পার্টিতে আসে, কিন্তু সেখানের গেস্টরা জিয়াকে নানা রকম ভাবে কমেন্ট করতে থাকে, বলে জিয়া জিকির টাকা দেখে তাকে পড়িয়েছে। কিন্তু জিকি এসব শুনে জিয়াকে ডিফেন্ড করে, বলে তোমরা এত কমেন্ট করছো, তোমরা কি জানো জিয়া কেমন? তোমরা কি সব জানো? তবে শোনো, জিয়া যে আমার মতো একজনকে পছন্দ করে এতে আমি নিজেকে ভাগ্যবান মনে করি, কারণ আমার মনে হয় আমি তার যোগ্যই না। আর কে টাকা পছন্দ করে না? এখানে সবাই করে, তোমরা করো তাই না? নাকি করো না? হ্যাঁ, জিয়া যদি আমার টাকার জন্য আমার সাথে প্রেম করে তাহলে করুক, কারণ আমি এটা চাই, আমার সাথে টাকার জন্য হলেও থাক। এরপর সে শিলিনকে বলে সরি শিলিন, এরকম পরিবেশে আমি জিয়াকে রাখতে পারবো না, তাই আমি বাইরে যাচ্ছি। এরপর সে বাইরে এসে জিয়াকে সরি বলে আর যা হলো তাদের বিহেভিয়ারে কিছু মনে করো না। জিয়া বলে না আমি মনে করিনি, আসলে জিকি তাকে এভাবে ডিফেন্ড করেছে দেখে জিয়া মনে মনে অনেক খুশি হয়েছে। এরপর আমরা দেখতে পারি পার্টিতে শিকুন আসে। শিকুন হলো শিলিনের বাবা। জিয়া তাকে দেখে বলে ইনি শিকুন তাই না, হিল ক্যাপিটালের চেয়ারম্যান? জিকি বলে হ্যাঁ, এই পার্টিতে আসার কারণ হলো তার সাথে দেখা করা, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি তার সাথে কথা বলে। জিয়া বলে ঠিক আছে তুমি যাও, আমি এখানেই অপেক্ষা করব। এরপর জিকি শিকুনের সাথে দেখা করে। শিকুন তাকে দেখা মাত্র বলে আমি তোমাকেই খুঁজছিলাম। জিকি বলে আমিও তো আপনার জন্য এখানে এসেছি। শিকুন বলে তাই না, চলো কথা বলি আমরা। এরপর তারা কথা বলার জন্য অন্য রুমে যায়। এদিকে দেখতে পারি জিয়াকে আবার 2025-এর জিকি কল করে আর বলে জিয়া তুমি লেকসাইড হোটেলে যাবে না, 2025-এ তোমার ভাগ্য বদলেছে, তুমি আজ লেকসাইড হোটেলে মারা যাবে। জিয়া বলে কিন্তু আমি তো এই লেকসাইড হোটেলেই আছি এখন। জিকি এটা শুনে উত্তেজিত হয় আর বলে এখনই তুমি এই জায়গা থেকে চলে যাও, এই ডুয়াল স্পেস টাইম ফোনের কথা কাউকেই বলবে না। তখনই কল কেটে যায়। জিয়া 2025-এ জিকির কথা শুনে সেখান থেকে চলে যাওয়ার জন্য হোটেল থেকে বের হয়। এদিকে আমরা দেখতে পারি শিকুন জিকিকে বলে আমি শুনেছি তোমার আঙ্কেল জো তোমার সাথে চিট করেছে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যদি কোনো হেল্প লাগে তুমি আমাকে বলবে, কিন্তু তুমি আমাকে বলনি। যাই হোক, তোমার বাবা এরকম অবস্থায় তোমাকে দেখলে অনেক খুশি হতো। আমি শুনেছি তুমি আবার কোয়ান্টাম কমিউনিকেশন এক্সপেরিমেন্ট চালু করছো। জিকি বলে হ্যাঁ। শিকুন বলে তোমার যদি টাকার প্রয়োজন হয় কখনো তুমি আমাকে বলবে, আমি তোমাকে পার্টনারশিপ দিব। জিকি বলে ধন্যবাদ আঙ্কেল, তোমার কথা শুনে আমার ভালো লাগলো। এদিকে জিয়া গাড়িতে ওঠে, জিকিকে মেসেজ করে বলে আমি চলে যাচ্ছি, কিন্তু সে দেখে হোটেলে জো ঘুরে বেড়াচ্ছে। জোকে দেখে সে জিকির জন্য ভয় পায়, জো যদি জিকির কোনো ক্ষতি করে। তাই সে জিকিকে কল করে, কিন্তু জিকি ফোন সাইলেন্ট করার জন্য বুঝতে পারে না। জিয়া জিকিকে বাঁচানোর জন্য গাড়ি থেকে নেমে আবার হোটেলে আসে, কিন্তু ততক্ষণে জিকি শিকুনের সাথে মিটিং শেষ করে পার্টিতে গেছে। তাই জিয়া যখন দেখে শিকুনের সাথে জিকি নেই, সে শিকুনকে জিজ্ঞেস করে জিকি কোথায়। শিকুন জিয়ার পরিচয় জানতে চায়। জিয়া বলে আমি জিকির গার্লফ্রেন্ড। শিকুন বলে ও আচ্ছা, কিন্তু জিকি তো পার্টিতে গেছে। এটা শুনে জিয়া দৌড়ে পার্টির দিকে যেতে থাকে। এদিকে জিকিকে দেখি সে পার্টিতে এসে জিয়াকে দেখতে পারে না। সে তার ফোন চেক করে দেখে জিয়া তাকে মেসেজ করে বলেছে সে চলে যাচ্ছে, আর দেখে জিয়া মেসেজ করার পরেও তাকে অনেকবার কল করেছে। তাই সে জিয়াকে কল করে, কিন্তু জিয়া কল রিসিভ করে না। আর তখনই সিকিউরিটি গার্ড এসে তাকে বলে শিলিন ম্যাডাম সবার জন্য গিফটের ব্যবস্থা করেছে, এটা আপনাদের জন্য। জিকি বলে আমার গার্লফ্রেন্ড চলে গেছে তাই এটা রেখে দাও। সিকিউরিটি গার্ড বলে কিন্তু ম্যাডাম তো চলে যায়নি, হোটেলে ফিরে আসতে দেখলাম।
এদিকে জিয়াকে দেখি সে জিকিকে খুঁজতেছিল, আর তখন জো তার মুখ চেপে ধরে সেন্সলেস করে হোটেলের পুলের পানিতে মারার জন্য ফেলে দেয়। কিন্তু জিকি সিকিউরিটি গার্ডের কথা শুনে জিয়াকে পুরো হোটেলে খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে পুলের কাছে এসে জিয়াকে বেঁচে থাকতে দেখে। জিয়াকে পানি থেকে তুলে হসপিটালে নিয়ে যায়। এবারও জিয়া বেঁচে যায়, আর সেন্স ফেললে সে নিং নিং আর জিকিকে সব কথা খুলে বলে জো তাকে পানিতে ফেলে দিয়েছে। এরপর তাকে হসপিটাল থেকে ডিসচার্জ করলে জিকি জিয়াকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য আসে, কিন্তু তারা এসে দেখে জিয়ার রুম এলোমেলো। তারা বুঝতে পারে জিয়ার রুমে কেউ এসেছিল। জিকি এসব থেকে ভয় পায় ভাবে জো এসব করছে, তাই সে জিয়াকে তার বাসায় রাখে না। সে জিয়াকে জোর করে তার সাথে তার বাড়িতে নিয়ে আসে, তার টেক কেয়ার করতে থাকে। দেখতে পারি জিকি জিয়ার জন্য নুডলস রান্না করে, ঠিক যেরকম ভাবে জিয়া জিকির জন্য নুডলস রান্না করতো 2011 সালে। এরপর আমরা দেখতে পারি পরদিন জিয়াকে পেশেন্ট মেসেজ করে বলে ম্যাডাম সানের রেস্টুরেন্টে আসতে পারবে? কতদিনে তোমাকে বলা হয়নি কিছু কথা, আমি তোমাকে বলতে চাই। জিয়া বলে ঠিক আছে, আজ দুপুরে দেখা করব। এরপর দেখি জিয়া ম্যাডাম সানের রেস্টুরেন্টের সামনে আসে, আর তখনই তাকে 2025-এর জিকি আবার ফোন করে। জিয়া বলে তুমি কোনো কথা বলো না, আগে আমার কথা শোনো। তুমি কিভাবে আমাকে নিয়ে এত কিছু জানো? কিভাবেই বা জানো 2025-এ আমি মারা যাব? আর কেনই বা তুমি আমার ভাগ্য বদলাতে চাও, আমাকে বাঁচাতে চাও? তুমি কে? তুমি কি আমার পাশে সবসময় আসো? কি বলে রুম নাম্বার 307। জিয়া বলে এর মানে তুমি কি মিস্টার হ্যাংয়ের ছেলে? কারণ সেখানে তো মিস্টার হ্যাংয়ের ছেলে থাকতো। আসলে জিকি রুম নাম্বার 307 বলাতে জিয়া বুঝতে পারে এটা মিস্টার হ্যাংয়ের ছেলে ছিল, কিন্তু সে জিকির নাম জানতো না। এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখতে পারি জিয়ার মা বাবা কেউ ছিল না, তারা অনেক আগে মারা গেছে। কিন্তু তার মা বাবার ঋণের জন্য পাওনাদাররা তার পিছু নিত সব সময়। একদিন পাওনাদাররা তার কাছে আসলে সে জিকির বাসায় এসে নক করে বলে ভাই দরজা খোলো, আমি এসেছি। কেন পাওনাদাররা বুঝে সে অন্য কেউ, যাকে তারা খুঁজছে সে না। পাওনাদাররা বলে গল্প বলো না, এখানে তোমার কোনো ভাই নেই, কারণ তোমার মা বাবার তো তুমি একমাত্র সন্তান। আর তখনই জিকি দরজা খুলে বলে এত দেরি হলো কেন তোমার আসতে? এটা বলে সে জিয়াকে রুমে নিয়ে যায়, আর পাওনাদারদের মুখের ওপরই দরজা বন্ধ করে দেয়। এরপর আমরা বর্তমান সিন দেখি। বর্তমানে জিয়া জিকিকে বলে এর মানে তুমি 2024-এ আমার পাশে থাকতে, এজন্য আমাকে নিয়ে এত কিছু জানো, তো তুমি কে? আর তখনই কল কেটে যায়। জিয়া বলে যে করেই হোক আমি বের করব এটা কে হতে পারে। এরপর সে ম্যাডাম সানের রেস্টুরেন্টে যায়, সেখানে পিছন আসে। জিয়া বলে তুমি আমাকে এখানে ডাকলে কেন? পিছন বলে আসলে আমার ফ্যামিলি আমাকে আবার চাপ দিচ্ছে তোমার সাথে দেখা করার জন্য, তবে এরপর আর এমন হবে না। তারা কিছু বললে আমি তাদের সরাসরি বলবো আমার পছন্দের মানুষ আছে। জিয়া হাসে আর বলে সমস্যা নেই। এরপর ম্যাডাম সান তাদের স্যুপ দেয় খেতে। জিয়া বলে ম্যাডাম সানের ওয়ানার স্যুপ অনেক মজা। পিছন বলে হ্যাঁ আমি জানি, আগে প্রায় এখানে আসতাম, আগে আমি এখানেই থাকতাম। জিয়া এটা শুনে ভাবে পিছন এখানে থাকতো, আমি তো জানতাম না, কি তাকে এখানে কখনো দেখেছি? কিন্তু জিয়া পিছনকে কোনো প্রশ্ন করে না। তারা সেখানে কথা বলা শেষে স্যুপ খেয়ে জিয়া বাসায় আসে, আর ভাবে পিছন কি মিস্টার হ্যাংয়ের ছেলে। এদিকে চিকিকে দেখি সে তার তোতা পাখিকে বলে জিয়া আসলে তাকে ইওয়ান বলে ডাকবে, জিয়ার নিকনেম ইওয়ান, বুঝছো? উল্টাপাল্টা নাম বলে ডাকবে না। আর তখন সেখানে জিয়া আসে। জিয়া বলে ওকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাব। চিকি বলে ঠিক আছে নিয়ে যাও। জিয়া তোতা পাখি নিয়ে বাইরে ঘুরতে আসে, সেখানে পিছন আসে, বলে এরকম একটা তোতা পাখি আমারও ছিল। জিয়ার মনে আরো খটকা হয়, সেভাবে মিস্টার হ্যাংয়ের ছেলের বাসায়ও তো একটা তোতা পাখি ছিল। এরপর সে অফিসে আসে, সে দেখে জিকি শিলিনের সাথে গাড়িতে উঠে কোথাও যাচ্ছে। এটা দেখে তার মন খারাপ হয়। এরপর সে কাজ শেষে রাতে মন খারাপ করে বাসায় আসে, এসে দেখে তোতা পাখি খাঁচার বাইরে বেরিয়ে এসেছে, আর তার ল্যাপটপের উপরে দানা ছিটিয়ে নষ্ট করেছে, আর তার ভয়েস রেকর্ডারের উপরেও দানা ফেলেছে। সে বলে পাজি পাখি, এসব কখন করছিস তুই? এটা বলে সে সবকিছু পরিষ্কার করে। আর তখন সেখানে জিকে আসে, এসে বলে তুমি খেয়েছো জিয়া? জিয়া বলে না, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। জিকি বলে কিন্তু আমি তো খেয়ে এসেছি শিখনের সাথে, তার সাথে পার্টনারশিপের আলোচনা করলাম। জিয়া বলে ও কেন, তোমার ছোটবেলার বন্ধু শিলিনও তো ছিল, সেটা তো আর বললে না?
জিকি হাসে আর সে বুঝতে পারে শিলিনকে দেখে জিয়ার হিংসা হয়েছে। জিকি বলে, কেন, তোমার এজন্য কি খারাপ লেগেছে? জিয়া বলে, আমার খারাপ লাগবে কেন? আমারও ছোটবেলার বন্ধু আছে, তাকে আমি খুঁজে পেয়েছি। জিকি ভাবে জিয়া হয়তো জেনে গেছে জিকি মিস্টার হ্যাংয়ের ছেলে, হয়তো তার কথাই বলছে। জিকি বলে, তার সাথে কি তোমার কথা হয়েছে? জিয়া বলে, আমার পিসেনের সাথে কথা হয়েছে, গতকালই আমরা একসাথে খেয়েছি। কি বলে, কি পিসেন? জিয়া বলে, সে আমার ছোটবেলার বন্ধু। এরপর সে তার ল্যাপটপ আর ভয়েস রেকর্ডার নিয়ে রুমে যায় আর রুমে এসে দেখে ভয়েস রেকর্ডার অন হয়ে আছে। বলে, দূর, সেই যে অন করেছিলাম অফ করতেই তো ভুলে গেছি। আচ্ছা দেখি তো এখানে কি কি রেকর্ড হয়েছে। এরপর সে রেকর্ডার প্লে করে আর দেখে সেখানে জিকির কথা রেকর্ড হয়েছে। কোন সে তো তাকে বলেছিল জিয়াকে ইওয়ান বলে ডাকবে, জিয়ার নিকনেম ইওয়ান। জিয়া আবার বুঝতে পারে জিকি সে ছেলে তার কাছে সে ছোটবেলায় আশ্রয় নিয়েছিল, আর এজন্যই জিকি সবসময় জিয়ার কেয়ার করতো নিজের জীবনে ঝুঁকি নিয়ে। এখন তোমরা হয়তো ভিউয়ার্সরা বলতে পারো, জিয়া এটা শুনে কিভাবে শিওর হলো? শিওর হলো কারণ জিকির বাসায় যখন জিয়া থাকতো তখনও জিকির কাছে একটা তোতা পাখি ছিল। তোতা পাখি জিয়াকে ইওয়ান বলে ডাকতো। জিয়ার নিকনেম ইওয়ান, এটা শুধু তোতা পাখি ডাকতো তাকে, কারণ জিকি 2011 সালে তোতা পাখিকে এটা শিখিয়েছিল। জিকি তার সেই মানুষ, এসব ভেবে জিয়া অনেক ইমোশনাল হয়। তখন জিকি জিয়াকে ডাকতে থাকে আর বলে, জিয়া তুমি কি রাগ করেছো শিলিনের সাথে যাওয়ার কারণে? তোমাকে বলে যায়নি এজন্য? আমার কথা শোনো জিয়া, তুমি যেমন ভাবছো তেমন না। জিয়া এরপর দরজা খুলে বলে, তুমি কি চাও? কি বলে, আমি তাদের সাথে ডিনার করলেও আমি কিছু খাইনি, খাবার নিয়ে বসেছিলাম তোমার সাথে খাওয়ার জন্য, তাই তাড়াতাড়ি ফিরে এসেছি আমি। চলো না একসাথে খাই, আমার খিদে পেয়েছে। জিয়া মনে মনে ভাবে, ঠিক আছে, আমাকে বলবে না তো তুমি সেই মানুষ, আমিও বলবো না, দেখি কতক্ষণ তুমি না বলে থাকো। এরপর সে বলে, ঠিক আছে, আমার পিছু পিছু আসো, এক জায়গায় নিয়ে যাব। জিকি বলে, কোথায়? জিয়া বলে, চলো না আমার সাথে। এরপর দেখতে পারি জিয়া তাকে লোকাল মার্কেটে নিয়ে যায়। এখানে সে অনেক স্ট্রিট ফুড কিনে। জিকি প্রথমে এসব খেতে চায় না, আর কারণে জিয়া অনেক রাগ করে। জিয়ার রাগ দেখে জিকি জিয়ার সব কথা মেনে চলে। তারা লোকাল মার্কেটের কাপড় কিনে পরে, এরপর স্ট্রিট ফুড খেতে খেতে সময় কাটায়। কিন্তু আমরা দেখতে পারি জো তাদের ফলো করছিল আর কাউকে ফোন করে বলে, আমি ওদের উপরে নজর রেখেছি তোমার কথা মতো। জিকি তার বাবার মৃত্যুর ব্যাপারে আমাকে সন্দেহ করে, কিন্তু আমি তো জানি তার বাবার মৃত্যুর আগে তুমি সেই ব্যক্তি যার সাথে জিকির বাবা দেখা করেছিল। পরের দিন ফিউচারে জিকি জিয়াকে কল করে। জিয়া বলে, তুমি আঙ্কেলের ছেলে তাই না? জিকি বলে, সরি, আমার ভুলের কারণে তোমার মৃত্যু হয়েছিল। যখন তুমি কোম্পানি থেকে রিজাইন করেছিলে আমার সাথে তোমার যোগাযোগ বন্ধ হয়ে গেছিল, কিন্তু আমি যখন জানতে পারলাম তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ আমি তোমাকে কল করেছিলাম, আমার কারণেই তুমি মারা গেছিলে, কিন্তু আমি এখন পর্যন্ত জানতে পারিনি তোমাকে কে মেরেছিল। এটা বলতেই কল কেটে যায়, কিন্তু জিকির মেমোরিতে অ্যাড হয় জিয়া এখনো কোমাতে আছে। আর আমরা দেখতে পারি সত্যিই তাই হয়। সে হসপিটালে গিয়ে দেখে জিয়া বেঁচে আছে, তবে কোমায় আছে। জিকি তো এটা দেখে খুশি হয়, কারণ সে একটু হলেও জিয়ার ভাগ্য বদলাতে পেরেছে। এরপর আমরা বর্তমান সিনে দেখি তাদের কোম্পানির আজ প্রেস কনফারেন্স ছিল, কিন্তু তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা ব্লক ছিল, যার কারণে আজ রাতটা থাকার জন্য তারা পাশেই একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাতে পিসেন দেখে জিয়ার রুমে লুকিয়ে কেউ যাচ্ছে। সে মনে মনে ভাবে, যে করেই হোক আমার জিয়ার বিশ্বাস অর্জন করতে হবে, তাই সে লোকটিকে মারতে যায়, কিন্তু সে দেখে রুমে আগে থেকেই নিংনিং ছিল। নিংনিং লোকটিকে মারতে থাকে, কিন্তু সে দেখে এটা জো ছিল না, এটা অন্য কেউ ছিল। কিন্তু আমরা দেখতে পারি বাইরে জিয়া হাঁটছিল, সেখানে জো এসে তাকে অ্যাটাক করতে ধরে, কিন্তু তাকে অ্যাটাক করার আগেই জিকি এসে তাকে ধরে আর পুলিশে দেয়। বুঝতে পারি এসবই তাদের প্ল্যানের অংশ ছিল। যেমন জিয়াকে দেখে জো অ্যাটাক করতে আসবে আর তখনই তারা জোকে ধরে ফেলবে। এরপর জিকি জিয়াকে একটা জায়গায় নিয়ে আসে, সেখানে অনেক জোনা গিয়েছিল। জিয়া বলে, জিকি তুমি কি আমাকে কিছু বলতে চাও? জিকি বলে, আমি প্রায় নিজের বাঁচার আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সেই সময় একজন আমার জীবনে আসার আলো নিয়ে এসেছিল। আমার বয়স যখন 18 ছিল আমি আমার মা বাবাকে হারিয়ে একা হয়ে গেছিলাম, এজন্য সব সময় হতাশায় থাকতাম।
কিন্তু একদিন এক মেয়ে আমার কাছে হঠাৎ করে আসে আর আমার যত্ন নিতে থাকে, কিন্তু আমি তাকে ছেড়ে চলে গেছিলাম জয়ের চোখে ধুলো দিতে, কিন্তু সেই মেয়েটি আমার পাশে সবসময় ছিল। সেই মেয়েটি হলো তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার লাইফে তুমি কি আমাকে মেনে নেবে জিয়া? জিয়া বলে, হ্যাঁ, তুমিও আমার লাইফে আমার রক্ষাকারী ছিলে। সেদিন যদি তুমি আমাকে আশ্রয় না দিতে তাহলে আমার জীবনে যে কি হতো। এটা বলে সে জিকিকে কিস করে। এরপর সিন যায় ফিউচারে। দেখতে পারি জিকি জিয়ার পেটের পাশে বসেছিল। নিং নিং তাকে কল করে বলে জিয়াকে পিষান মারার চেষ্টা করেছে, আর তখনই জিকির মেমোরিতে অ্যাড হয় জিয়ার অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে। সে দেখে জিয়ার কার পার্কিংয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল। এরপর সিন যায় বর্তমানে। জিকি আর জিয়া কনফারেন্সে যাচ্ছিল একসাথে। জিয়া বলে, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসতো। তিনি আমাকে বলেছিল তিনি সবসময় কষ্ট পেত, নিজে ব্যস্ত থাকার কারণে তোমার সাথে দেখা করতে পারত না। তিনি বলেছিল তোমার বার্থডের দিন তোমার সাথে দেখা করবে। জিকি বলে, হ্যাঁ, আমাকে ফোন দিয়েছিল কিন্তু আমি রিসিভ করিনি। আমার মায়ের মৃত্যুর দিনও আমার বাবা কাজের জন্য বিজি ছিল, এজন্য বাবার প্রতি সবসময় আমার অভিমান জমে থাকতো। কিন্তু বাবার মৃত্যুর খবর পেয়ে আমি আফসোস করতে থাকি, কেন ফোন রিসিভ করলাম না। নিজেকে ঘৃণা করতে শুরু করি। তখন থেকে আমি বাবার রুমে থাকা শুরু করি, আর তখন তুমি এসে আমাকে বাঁচার আশা দিয়েছিলে। এরপর জিকি আর জিয়া কনফারেন্সে যায়। কনফারেন্স শেষে জিয়াকে ফিউচার জিকি কল করে বলে, তোমার ভাগ্য বদলাচ্ছে। ফিউচারে তুমি কোমাতে আসো, আর তোমাকে মারার চেষ্টা করেছিল পিসেন। আর তখনই জিয়া দেখে জিয়ার সামনে একটা গাড়ি এগিয়ে আসছে। দেখতে পারি গাড়ির ভিতরে পিসেন ছিল, কিন্তু পিসেন দেখে জিকি জিয়ার কাছে এসেছে, তাই সে আর কিছু করতে পারে না। এদিকে জিকি দেখে জিয়ার কাছে তার বাবার এক্সপেরিমেন্ট ডুয়াল স্পেস টাইম ফোন। সে তো এটা দেখে অনেক অবাক হয়। সে বলে, বাবা তো এটার উপরই কাজ করছিল, ফোনের ওপাশে কি এখন বাবা আছে? জিয়া বলে, না, কলের ওপারে তোমার ফিউচার, আর পিসেন আমাকে মারার চেষ্টা করেছে। এখানেই সিন কাট হয়। এরপর আমরা দেখতে পারি পরদিন তারা অফিসে মিটিং করে। মিটিংয়ে নিংনিং বলে, কোয়ান্টাম কমিউনিকেশনের সিগন্যাল এই কোম্পানিতে দেখা যাচ্ছে, এর মানে তোমার বাবার এক্সপেরিমেন্ট এই কোম্পানিতে আসছে। এরপর তারা সবাই সেটা খুঁজতে থাকে। পিসেন জিয়াকে দেখে, জিয়া সেই ফোনে কথা বলছে। তখনই সেখানে জিকি আসে। তাদের দেখে জিয়া বাথরুমে যাওয়ার বাহানা নিয়ে বাথরুমে গিয়ে ফোন লুকিয়ে রাখে। জিয়া যাওয়ার পর সেখানে পেশেন্ট আসে আর এসে ফোনটা তার সাথে নিয়ে যায়। কিন্তু আমরা বুঝতে পারি এটা জিয়াদের প্ল্যান ছিল। তারা ফোন ট্র্যাক করে দেখতে চেয়েছিল পিসেন কোথায় যায়। জিকি বলে এই ফোনের ব্যাপারে শিকুনও জানতো, আর আসলেই তাই হয়। আমরা দেখতে পারি পিসেন শিকুনকে এসে ফোন দেয়। আসলে পিসেন শিকুনের লোক ছিল। এতদিন সে জিয়ার সাথে থেকে বিশ্বাস অর্জনের জন্য এত কিছু করছে। এরপর সিন যায় 2011 সালে। মিস্টার হ্যাং ফোন আবিষ্কারের পরে শিকুনকে ফোনের ব্যাপারে বলেছিল, কিন্তু শিকুনের মনে এই ফোন নিয়ে নানা রকম কবুদ্ধি আসে। সে বলে এই ফোন দিয়ে আমরা ফিউচারে অনেক তথ্য জানতে পারবো, অনেক টাকা কামাই করতে পারবো, পুরো দুনিয়া আমরা রাজত্ব করব। কিন্তু মিস্টার হ্যাং এই প্রস্তাবে রাজি হয় না। তিনি বলে এভাবে পাস্ট ফিউচারের কানেকশন করলে দুনিয়ার ক্ষতি হবে, তাই এটা করা যাবে না। সেই সময় মিস্টার হ্যাংকে তার অ্যাসিস্ট্যান্ট কিছু পেপারে সাইন করতে ডাকে, আর তখনই জিয়ার কল আসে। সেই ফোনে সে বলে, আঙ্কেল, আমি এই ফোনের ব্যাপারে কাউকে বলিনি। এর মানে হলো মিস্টার হ্যাং জিয়াকে ডুয়াল স্পেস টাইম ফোন দিয়েছিল। এরপর শিকুন মিস্টার হ্যাংকে গুন্ডা দিয়ে থ্রেট দিতে থাকে ফোন দেওয়ার জন্য। মিস্টার হ্যাং রাজি হয় না। শিকুন মিস্টার হ্যাংকে গুন্ডা দিয়ে মারতে থাকে, কিন্তু মিস্টার হ্যাং কোনো মতেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা বর্তমান সিন দেখতে পারি। শিকুন বলে, অবশেষে এই ফোন আমি পেলাম, কিন্তু এখন শুধু জানতে হবে এটা কিভাবে চালাতে পারবো। এদিকে জিয়ার মনে পড়ে 2011 সালে মিস্টার হ্যাং আগামী বছর একই দিনে রিডায়াল অপশন থেকে ফোন দিতে জিয়াকে বলে, আরও বলে জিয়া যেন বলে এই ফোনের ব্যাপারে সে কাউকে বলেনি।
জিয়া 2012 সালে মিস্টার হ্যাংয়ের কথা মতো ফোন দিয়েছিল, কিন্তু সে তো আর জানতো না তখন মিস্টার হ্যাং ফোন রিসিভ করেনি, শিকুন করেছিল। বর্তমানে জিকি বলে এর মানে 2011 সালে বাবার এক্সপেরিমেন্ট সফল হয়েছিল। যেদিন তুমি বাবাকে ফোন দিয়েছিলে বাবা সেদিনই মারা গেছিল। এ থেকে বোঝা যায় বাবার মৃত্যুর পিছনে শিকুনের হাত আছে। এরপর আমরা 2025-এর ফিউচারের সিন দেখতে পারি জিয়া কোমা থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করে মারা যায়। জিকি আবারও হতাশ হয়। সে উপায় খোঁজার জন্য 2024-এ জিকির সাথে কথা বলতে চায়, কিন্তু এতে করে ফোনের সিগন্যালের সমস্যা হচ্ছিল। তাই জিকি লিনকে ফোন দেয় ফিউচার জিকির সাথে কথা বলার জন্য। ফিউচার জিকি বলে 2024-এ শিকুনের বিরুদ্ধে প্রমাণ জোগাড়ের জন্য তুমি শিলিনের সাথে এঙ্গেজমেন্টের অভিনয় করেছিলে, কিন্তু সেখানে জিয়া আসায় কোনো কারণে সে মারা যায়। তুমি এই ফোন দিয়ে অনেকবার জিয়ার ভাগ্য বদলাতে চেয়েছো, কিন্তু প্রতিবার কোনো না কোনোভাবেই জিয়া মারা যায়। এসব বলতেই কল কেটে যায়। এরপর আমরা দেখি বর্তমান সিনে এসব শুনে জিকি জিয়াকে এসব থেকে বাঁচানোর জন্য 2 বছর দেশের বাইরে যেতে বলে। জিয়া জিকিকে আর কোনো ঝামেলায় ফেলতে চায় না, তাই সে জিকির প্রস্তাবে রাজি হয়। এরপর জিকি লিন আর নিংনিং এর সাথে প্ল্যান করে। সে বলে জিয়া যাওয়ার পরপরই আমরা শিকুনকে ধরার ফাঁদ পাতবো, কিন্তু এতে অনেক রিস্ক আছে। আমার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, তাই আমি সব প্রপার্টি জিয়াকে দিতে চাই, কিন্তু জিয়া তো এসব জানতে পারলে সে যাবে না। তাই জিকি জিয়াকে ফ্রেঞ্চ ভাষায় মিথ্যা বলে উইলে সাইন করিয়ে নেয়। এরপর তারা তাদের মুহূর্ত সুন্দর করার জন্য ঘুরতে যায়। তারা সেখানে একটা ফটো বুথ দেখতে পায়। ফটো বুথে এমন সিস্টেম ছিল, কেউ যদি এখন কিছু রেকর্ড করে সে রেকর্ডের 1 বছর পর সঠিক ব্যক্তির কাছে সেন্ড করা হবে। এরপর জিয়া চলে যাওয়ার দিন আসে। জিয়াকে জিকি এয়ারপোর্টে রেখে যায়। এরপর সে প্ল্যান মতো কাজ শুরু করে। এরপর আমরা 2025-এর ফিউচারের সিন দেখতে পারি এবার জিকির ভাগ্য বদলেছে, তবে এবার জিকি মারা গেছে। জিয়া জিকির রেকর্ড করা ভয়েস শুনে জিয়া অনেক কান্না করে। আসলে সেদিন জিয়াকে এয়ারপোর্টে রেখে আসার পরে জিকি শিকুনকে ধরতে গেলে শিকুন তাকে মেরে ফেলে। এরপর ফিউচার জিয়া জিকির কবরের সামনে আসে আর ঠিক করে সে জিকিকে বাঁচাবে। এরপর আমরা বর্তমানে দেখি জিকি জিয়াকে রেখে শিকুনের কাছে আসে। শিকুন তাকে নানা রকম ভাবে থ্রেট দেয়। শিকুন এবার জিয়াকে নিয়ে থ্রেট দেয়। জিকি এবার ফোনের কোড বলতে রাজি হয়, কিন্তু সে বলে এই ফোন শুধুমাত্র 12টায় চালু হয়, তাই ততক্ষণ অপেক্ষা করতে থাকো। এদিকে জিয়া এয়ারপোর্টে বসে ফ্রেঞ্চ ভাষার বই পড়ছিল, কারণ তার সন্দেহ হচ্ছিল জিকি কোথায় সাইন করিয়ে নিয়েছে। এরপর জিয়া জিকিকে কল করে, কিন্তু জিকি রিসিভ করে না, যার কারণে জিয়ার টেনশন হতে থাকে। এদিকে শিকুন জিকিকে তার ফোনে কোড লিখতে বলে। দেখতে পারি জিকি কোড লিখে না, সে এমন একটি অপশন চালু করে যেটা দিয়ে শিকুনের ফোন হ্যাং হয়ে যায়। অন্যদিকে দেখি নিং শিকুনের ফোনে সব অপরাধের ডাটা ট্রান্সফার করে নেয় এবং অনলাইনে পোস্ট করে দেয়। এদিকে দেখতে পারি জিকি লিনের কাছে ওই আসল ফোন রেখেছে। আসলে পিসেন শিকুনকে যেই ফোন দিয়েছে সেটা নকল ছিল। দেখতে পারি লিনকে একই সময়ে ফিউচারে জিয়া আর বর্তমানে জিয়া কল করে। এদিকে শিকুন জানতে পারে তার সব অপরাধ অনলাইনে ভাইরাল হয়ে গেছে, তাকে পুলিশ ধরার জন্য খুঁজছে। তাই শিকুন গুন্ডাদের বলে জিকিকে মারতে। জিকি সবার সাথে লড়াই করতে থাকে, কিন্তু হঠাৎ একজন তার মাথার পিছনে আঘাত করে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এরপর রুমে গ্যাস ছেড়ে দিয়ে বাইরে আসলে তার সাঙ্গপাঙ্গ সহ তাকে গ্রেপ্তার করে। এরপর আমরা দেখতে পারি নিং জিয়া লিন ফ্যাক্টরিতে আসে। আসলে ফিউচার জিয়া লিনকে বলে দিয়েছে জিকি 2025-এ মারা গেছে। এরপর তারা জিকিকে খুঁজে বাঁচিয়ে নেয়, কিন্তু জিয়া অনেক রাগ করে কারণ জিকি তার সাথে কথা লুকিয়েছে। জিকি বলে সে আর কোনো কথা লুকাবে না, সে প্রমিস করে এবং তারা ঠিক করে ফিউচারে তাদের মধ্যে যেই বেঁচে থাক না কেন তারা মুভ অন করে ভালো থাকবে। এরপর তারা সেখানে কিস করে।
পরদিন তারা জানতে পারে শিলিন শিকুনের কথা জানার পর সুইসাইড করার চেষ্টা করেছে। এরপর দেখতে পারি জিয়া আর জিকি নদীর ধারে ঘুরতে যায়। জিয়া বলে আমি যদি এমইউতে চাকরি না করতাম তাহলে এরকম নদীর ধারে একটা রিসর্ট দিতাম। এরপরে সিনে দেখি কয়েকদিন যায় তারা হঠাৎ জানতে পারে শিকন মারা গেছে, আর মারা যাওয়ার আগে স্বীকার করেছে সে পেশেন্টকে দিয়ে জিয়াকে মারার চেষ্টা করেছে, কারণ সে জানতো মিস্টার হ্যাং জিয়াকে ফোন দিয়েছে এবং শিকন মিস্টার হ্যাংকে মেরেছে এটাও স্বীকার করে। কিন্তু আজব ব্যাপার হলো এতদিনেও শিলিন একবারও তার বাবার সাথে দেখা করতে যায়নি। দেখতে পারি জিয়া একটা বিষয় নিয়ে টেনশনে ছিল, কারণ কিছুদিন যাবৎ ফিউচারের জিকি তাকে কল করছিল না, কিন্তু হঠাৎই তাকে ফিউচার জিকি কল করে আর বলে কিছু ঠিক হয়নি, এবারও তুমি মারা গেছো। আমি জানতে পেরেছি এবার তোমাকে কে মেরেছে, তোমাকে শিলিন মেরেছে। জিয়া তো এটা শুনে অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে সমস্ত কিছুর পিছনে শিলিন আছে। শিলিনকে বাঁচাতেই তার বাবা মিথ্যে বলেছে যে তিনি মিস্টার হ্যাংকে মেরেছে। এরপর জিয়া জিকির সাথে সবকিছু শেয়ার করে। এরপর তারা প্রমাণ খোঁজার জন্য জিনিসপত্র খুঁজতে থাকে। এক সময় তারা একটা খাম পায় যেটা শিলিন জিকিকে তার বার্থডেতে গিফট দিয়েছিল। এবছর মিস্টার হ্যাং মারা যায়, সেখানে একটা ব্রেসলেট ছিল, কিন্তু জিয়া বলে এই ব্রেসলেট তো আমি বানিয়েছিলাম মিস্টার হ্যাংকে, আমি তোমাকে দেওয়ার জন্য দিয়েছিলাম, শিলিন এটা কোথায় পেল? ওদের সন্দেহ হয় মিস্টার হ্যাং এর মৃত্যুর পিছনেও হয়তো শিলিনের হাত আছে। এজন্য তারা শিলিনকে ধরার জন্য প্ল্যান বানায়, তবে এতে করে জিয়ার জীবনে ঝুঁকি আছে, এজন্য জিকি রাজি হচ্ছিল না। জিয়া বলে এভাবে তো চলতে পারে না, সারা জীবন আমি ভয়ে ভয়ে থাকবো, এটা হয় নাকি? কিছু একটা তো করতেই হবে। এটা শুনে জিকি রাজি হয়। এরপর রাতে জিকি লিনকে বলে কখন কি হয় বলা যায় না, তাই আমি চাই জিয়াকে বিয়ের জন্য প্রপোজ করব। যেই বলা সেই কাজ। এরপর তারা জিয়াকে প্রপোজ করার জন্য অ্যারেঞ্জমেন্ট করে, কিন্তু আমরা দেখতে পারি জিয়া জিকিকে জিকির আগেই এসে প্রপোজ করে। এরপর জিকি জিয়াকে সুন্দর করে প্রপোজ করে এবং জিয়াকে আংটি পরিয়ে দিয়ে কিস করে। এরপর আমরা জিকি জিয়ার বিয়ের দিন দেখতে পারি স্টেজে শিলিন জিকির কাছে ফ্লাওয়ার বাকেট নিয়ে আসে। জিকি বলে তুমি এখানে কি করছো? শিলিন বলে তুমি তো আমারই। কিন্তু আমরা দেখতে পারি সে এখানে আসার আগেই জিয়াকে রেফ্রিজারেটরে সেন্সলেস করে আটকে রেখে এসেছে। জিকি লিনকে জিয়াকে খুঁজতে বলে। আমরা বুঝতে পারি শিলিন ওই ফোন চুরি করেছে। সে বলে আমি এই ফোন নষ্ট করে দিব, দেখি তুমি আর জিয়াকে কিভাবে বাঁচাতে পারো। জিকি বলে এই ফোনের জন্যই তুমি আমার বাবাকে মেরেছো, তাই না? এরপর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখি যখন শিকুনের গুন্ডা মিস্টার হ্যাংকে তাড়া করেছিল মারার জন্য, সে সময় সেখানে শিলিন এসে মিস্টার হ্যাংকে গাড়িতে উঠে নেয় আর একটা ফাঁকা জায়গায় এসে বলে আঙ্কেল ওই ফোনের জন্য এত ঝামেলা হচ্ছে, ওই ফোন আমাকে দিয়ে দিন, বাবাকে দিয়ে দেই, তাহলে ঝামেলা হবে না। মিস্টার হ্যাং বলে তুমি আর তোমার বাবা সব প্ল্যান করেছো তাই না, তবে আমি তোমাকে ফোন দিব না। শিলিন মিস্টার হ্যাংকে জোর করতে থাকে ফোন দেওয়ার জন্য, কিন্তু জোড়াজুড়িতে মিস্টার হ্যাং পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে সেখানেই মারা যায়। কিন্তু সে যখন মিস্টার হ্যাং এর বডিতে ফোন খোঁজার জন্য চেক করে সে ওই ব্রেসলেট খুঁজে পায়। এরপর আমরা বর্তমানে দেখি শিলিন জিকির কাছে সব স্বীকার করে। এদিকে দেখতে পারি জিয়া বেঁচে আছে। আসলে তারা ঘটনা আজ করতে পেরে রেফ্রিজারেটরের টেম্পারেচার নষ্ট করে রেখেছে। নিং নিং এসে রেফ্রিজারেটরের রুমের তালা খুলে দেয়, কিন্তু জিয়া যখন জানতে পারে শিলিন স্টেজে সে ভয় পেয়ে যায়, কারণ শিলিনের তো তাকে মারার পর চলে যাওয়ার কথা, কিন্তু সে স্টেজে কেন গেছে এটা ভেবে সে দৌড়ে স্টেজে যায়। এদিকে আমরা শিলিনকে দেখতে পারি শিলিন পাগলের মতো করছিল। সে বলে আমি ছোট থেকে যেটা চেয়েছি সেটাই পেয়েছি, আমি যখন তোমাকে পাবো না আমি তোমাকে মেরে ফেলবো, যেটা আমার নয় সেটা আমি কাউকে দিব না। এটা বলে সে জিকির উপরে চাকু দিয়ে হামলা করতে ধরে, কিন্তু তখনই জিয়া সামনে আসে আর জিয়ার পেটে চাকু লাগে।
জিয়া বলে, জিকি তুমি এই ফোন নষ্ট করে দিবে, আমি চাই না তুমি ফিউচার জিকির মতো কষ্ট পেতে থাকো দিনের পরে দিন। এটা বলে সে মারা যায়। এরপর কাহিনী কিছুদিন পরে যায়। জিকি এখনো ফোন নষ্ট করেনি। এরপর সে লিন আর নিংনিংকে বলে, কালকের পর তোমাদের আর জিয়াকে নিয়ে কোনো মেমোরি থাকবে না, তোমরা শুধু এতটুকুই জানবে জিয়া আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। এর মানে জিকি আবার পাস্টে ফোন করবে। আর আমরা দেখতে পারি তাই হয়। জিকি জিয়াকে 2024-এ কল করে, কিন্তু তখনও জিয়া জানতো না জিকি মিস্টার হ্যাংয়ের ছেলে। জিয়া কল রিসিভ করে। জিকি এবার সরাসরি বলে সে মিস্টার হ্যাংয়ের ছেলে। সে বলে, কথা বলার পর এই ফোনটা তুমি আমার বাবার রুমে রেখে দিবে। তোমার কিছুদিন আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাই না? এটা জোয়ের প্ল্যান ছিল। জো জিকির অনেক খারাপ চায়। আমার বাবা এমইউতে চাকরি করত, তাই জোয়ের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে তুমি জিকিকে দিয়ে রিজাইন করে বিদেশে চলে যাও। আর শিকুন আর শিলিন জিকির বাবাকে মেরেছে। এটা বলতেই ফোন কেটে যায়। এরপর জিয়া জিকির কথা মতো সব কাজ করে বিদেশে চলে যায়। জিকিও এবার সহজেই শিলিন জো শিকুনকে গ্রেপ্তার করে। দেখতে পারি ফিউচারে জিকির মেমোরিতে এসব অ্যাড হয় আর তার সামনে থেকে জিয়ার কবর অদৃশ্য হয়ে যায়। এর মানে জিয়া বেঁচে আছে। এরপর আমরা 2000 জিকিকে আবার দেখি। সে তার বাবার বাসায় এসে জিয়ার রেখে যাওয়া ফোন আর টফি দেখতে পারে। কথা বলার সময় জিয়ার মনে হয়েছিল জিকির মন খারাপ, তাই জিয়া মন ভালো করার জন্য জিকির জন্য টফি রেখেছিল। এরপর জিকি ফোন নিয়ে সমুদ্রে ফেলে দেয়, কারণ এই ফোনের জন্যই যত ঝামেলা। এরপর 2 বছর চলে যায়, কিন্তু জিকি তখনও জিয়ার খবরাখবর নিত। এবং আমরা দেখতে পারি এতদিনে লিন আর নিংনিং বিয়ে করেছে। নিংনিং এখন প্রেগনেন্ট। এদিকে জিয়াকে দেখি সে বিদেশে নদীর ধারে রিসর্ট দিয়েছে, ঠিক যেমনটা সে জিকিকে বলেছিল। কিন্তু সে হ্যাপি ছিল না, কারণ প্রতি রাতে তার মনে হয় সে কোনোদিন কোনো একজনকে ভালোবেসেছিল আর তাদের দুজনের মধ্যে জীবন মৃত্যু নিয়ে খেলা চলতো। কিন্তু সে ছেলেটার ফেস ঠিক মতো দেখতে পেত না। এরপর আমরা দেখতে পারি সমস্যার সমাধান হয় জিকি জিয়ার রিসর্টে আসে। জিয়াকে ইওয়ান বলে ডাকে। এরপর জিয়াকে সেই ক্যান্ডিগুলো দেখায়। জিয়া বুঝতে পারে জিকি মিস্টার হ্যাংয়ের ছেলে। এরপর জিকি জিয়াকে সবকিছু খুলে বলে। জিয়া বলে, তোমার এই কথাগুলো আমি প্রতিদিন স্বপ্নে দেখতাম। এরপর সে জিকির কাছে এসে কিস করে। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পারি তারা বিয়ে করেছে আর অনেক হ্যাপিও আছে। আর এখানেই আমাদের এই সুন্দর গল্পটি শেষ হয়। আশা করি তোমরা এই পুরো গল্পটা বুঝতে পেরেছো। আর যদি কোনো পয়েন্ট বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্ট করতে পারো, আমি উত্তর দিয়ে দিব। আজ এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো গল্পে। সবার আগে নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।